সেনাবাহিনীর বউ হয়ে সামান্য মেঘের গর্জনে এত ভয় পেলে চলবে পিচ্ছি? বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ছোট থেকেই ভীষণ ভয় পাই আমি। তুমি আবার বড় হলে কখন? এখনো তো ছোটই আছো। ওয়েদারটা রোমান্টিক আছে। এই ওয়েদার একটা বউ ডিজার্ভ করে। আমি আপনার কি হই? তুমি তুমি তো আমার পিচ্ছি বউ। তাহলে আবার বউ চাচ্ছেন কেন? কয়টা বিয়ে করতে চান আপনি? আরো 3টা বিয়ে করব। 4টা বিয়ে করার তো অনুমতি আছেই। আমি মেয়ে খুঁজে দিব, আপনি বিয়ে করিয়েন। আমার সাথে এই অবেলার বৃষ্টিতে ভিজবে পিচ্ছি পেতনি? হয়তো অনেকদিন আমাকে কাছ থেকে দেখারও সুযোগ হয়ে উঠবে না। চৈতি চৈতি চৈতি, বুঝেছেন? আমার নাম চৈতি। পিচ্ছি পেতনি এটা আবার কিসের নাম? শোনো শোনো শোনো, তোমার যত সুন্দরী নাম থাকুক না কেন, আমি তোমাকে পিচ্ছি বলেই ডাকবো। বুঝছো পিচ্ছি? এখন চলো অসময়ের বৃষ্টিতে ভিজতে। চৈতি কিছু বলার আগেই প্রহন চৈতির হাত ধরে টেনে নিয়ে গেল ছাদের দিকে। বৃষ্টি যে তার ভীষণ পছন্দের, আর সেই বৃষ্টি বিলাস যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে আর কোনো কথাই নেই। অন্যরকম অনুভূতির ছোঁয়া দিয়ে যায় হৃদয়ে। বৃষ্টির পানি শরীরে পড়তে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চৈতিকে ছাদের মাঝখানে দাঁড় করিয়ে তার সরাসরি দাঁড়ায় প্রহন। বৃষ্টির পানি অঝোর ধারায় ঝরছে। মেঘরাও যেন মন প্রাণ উজাড় করে বৃষ্টি নামিয়ে দিয়েছে শহর জুড়ে। ভিজে একাকার দুজন মানব মানবী। অন্ধকারের মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় ভিজে একাকার হয়ে যাওয়া কিশোরীর দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল প্রহন। চৈতি এখনও ঘোরের মধ্যে আছে। বেশ অনেক দিন পর বৃষ্টিতে ভিজতে পেরে আনন্দিত কিশোরী। বৃষ্টির পানি দুই হাতের মধ্যে জমিয়ে রেখে তা প্রহনের মুখের দিকে ছুঁড়ে মেরে খিলখিল করে হেসে উঠল চৈতি। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে প্রহন আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে মনে মনে বলল, অন্ধকারই শ্রেয় এখন। আলো দিও না, নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে। বৃষ্টির শব্দ সাথে কিশোরীর হাসির খিলখিল শব্দে মুখরিত চারপাশ। জুনাইদা কখনোই বৃষ্টিতে ভিজতে দিতেন না। সামান্য ভিজলেও ভীষণ বকতেন, জ্বর উঠবে বলে। পায়ে যে ব্যান্ডেজ করা আছে সেই কথা একদম মাথায় নেই দুজনের। লাফালাফি করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে আগলে নেয় প্রহন। কানের পিছে অবাধ্য চুলগুলো গুজে দিয়ে আদুরে গলায় বলে, সাবধানে পিচ্ছি, বৃষ্টি ভালোবাসো বুঝতে পারছি, তাই বলে এইভাবে লাফালাফি করো না, অন্ধকারে ব্যথা পাবে। ছাদের লাইট জ্বলে ওঠে। রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠল। বৃষ্টির গতি কমেছে যে। মন খারাপ হলো চৈতির। আরও কিছুক্ষণ ঝুম বৃষ্টি হলে কি এমন ক্ষতি হতো? প্রহনের দিকে নেত্রজোড়া নিবিদ্ধ হতেই শিউরে উঠল চৈতি। সামনের চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মুখের মধ্যে বিন্দু বিন্দু পানির কণা। ঘোর লাগা চাহনি। ঢোক গিলল চৈতি। প্রহনকে পাশ কাটিয়ে ছুটে চলে যেতে নিলে চৈতির কোমর জড়িয়ে নিজের সাথে মিশে নেয় নিঃস্বার্থ প্রেমিক পুরুষ। হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেল কিশোরীর। স্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। প্রহনের এই ধারালো চাহনির সাথে পরিচিত নয় চৈতি। দম আটকে আটকে আসছে। আবারও বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি। লোডশেডিং হলো। চারদিক আধারে ছেয়ে গেল। বিদ্যুৎ আটকানোর আলোয় প্রহনের দৃষ্টি গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানবীর গোলাপি অধরে। অধর জোড়া ছুঁয়ে দেওয়ার মারাত্মক নেশায় আসক্ত হয়ে উঠেছে নেশাক্ত মানব। আননখানি এগিয়ে নিয়ে যেতেই টনক নড়ল। মস্তিষ্ক ধিক্কার জানিয়ে বলছে, এমন করিস না প্রহন, সঠিক সময় আসেনি, অন্যায় হবে এতে, ভীষণ অন্যায়। মন বলল, ও তোর জন্য হালাল প্রহন, একটা চুম্বনে কিচ্ছু হবে না, কিচ্ছু না। মন ও মস্তিষ্কের দ্বিমতে মস্তিষ্ককে আজ আশকারা দিল প্রহন। ছেড়ে দিল চৈতির কোমর, সরে গেল দূরে। কিছুক্ষণ আগেই যতটা না কাছে ছিল তার চেয়েও অধিক দূরত্বে নিজেকে আড়াল করতে চাইল। চৈতির দেহে যেন প্রাণ ফিরে এলো। বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে এক পলক প্রহনের দিকে তাকিয়ে ছুটে গেল রুমে। দুই হাত দিয়ে মাথার চুল খামছে ধরল প্রহন। কি করতে যাচ্ছিলাম আমি? সামান্য একটা ভুলে মেয়েটার জীবনে মারাত্মক প্রভাব পড়তো। রুমে এসে চৈতি ভেজা কাপড় বদলে নিল। প্রহনের তখনকার কাণ্ডে শরীর হিম শীতল হয়ে আছে। বৃষ্টিতে ভিজেও এত ঠান্ডা শরীর ছিল না যতটা না এখন আছে। বেশ কিছুক্ষণ পরে প্রহনও রুমে ফিরে এলো। বিছানার ঠিক মাঝখানটায় বসে আছে চৈতি। বৃষ্টি থেমে গেছে। পরিবেশ এখন শান্ত শীতল। এত গরমের মধ্যে এই বৃষ্টিটা রহমতের ছিল।
তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্য বলে ওঠে, কাভার থেকে আমার গোছানো ড্রেসগুলো বের করে বিছানায় রাখো পিচ্ছি। বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পায়ের ব্যান্ডেজ ভিজে যাওয়ায় ফেলে দিয়েছে, কাটা জায়গায় পানিও লেগেছে ইচ্ছে মতো। পা বাড়াতেই শব্দ করে উঠল চৈতি। কাটা জায়গায় চাপ পড়তে রক্ত ঝরা শুরু হয়েছে। পা ধরে বিছানায় বসে পড়ল চৈতি। প্রহন দ্রুত এগিয়ে এসে চৈতির পা ধরে রক্ত মুছে দিতে বলল। ইস, আমার ভুলেই পায়ের ব্যথা বেড়ে গেল। সরি পিচ্ছি, আমার মাথায় ছিল না যে তোমার পা কেটে গেছে। প্রহনের কণ্ঠে অপরাধ। সেদিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে চৈতির। ঘুমের মধ্যে জ্বরের ঘরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে প্রহনকে। চৈতির গায়ের তাপমাত্রায় প্রহনের মনে হচ্ছিল সে নিজেই পড়ে যাচ্ছে। সেই প্রথম মা বাবা ছাড়া অন্য কারো জন্য বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে পারে সে। কারণ চৈতি যে তার প্রিয় মানুষের একজন হয়ে উঠেছে। শুধু প্রিয় বললে ভুল হবে, অতি প্রিয় একজন। প্রহন রাত জেগে চৈতির মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। মধ্যরাতে জ্বরের ঘরে প্রহনের দিকে চোখ মেলে তাকায় চৈতি। চৈতির সেই চাহনি দেখে স্বামী নামক প্রেমিক পুরুষের অবাধ্য মন বলে ওঠে, তোমার এই জ্বরের ঘরের চাহনিতে যে কত মায়া তুমি তা জানো না মেয়ে। তোমার এই মায়ার চাহনিতে যে লেখা আছে আমার মৃত্যু। ব্যালকনির গ্রিলের ফাঁকে এক ফালি সোনারাঙা সোনালি রোদ্দুর এসে পড়েছে নবীনা কিশোরীর চোখে মুখে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উড়ছে। গালে হাত দিয়ে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়েছে বাইরের দিকে। অন্তরিক্ষ জুড়ে কাদম্বিনীর মেলা বসেছে। অম্বর আজ তাদের দখলে। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ, মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া। তবে এই সুন্দর পরিবেশেও মন খারাপ কিশোরীর। যখন থেকে ঘুম ভেঙেছে, জ্বর কমেছে, তখন থেকেই মন খারাপই হাওয়া এসে ছুঁয়ে গেছে তাকে। রোদের তেজ কম এসেছে। পড়ন্ত বিকেল, চিত্ত জুড়ে গাঢ় অভিমানের অনল জ্বলছে অভিমানী কিশোরীর নেত্রপল্লবে, ক্লান্ত শান্ত। দুটো চড়ুই পাখির মান অভিমান চলছে সেই কখন থেকেই। মেয়ে পাখিটা উড়ে গিয়ে অন্য জায়গায় বসছে, ছেলে পাখিটা গেলে মেয়ে পাখিটা ঘাড় ঘুরিয়ে ফেলছে। পাশের বাড়ির ব্যালকনির গ্রিলের ওপর বসে থাকা চড়ুই পাখির অভিমান চুপ করে দেখছে অন্য এক অভিমানী মানবী। সেও তো ভীষণ অভিমান করেছে একজনের প্রতি। সে খবর কে রাখে? কেউ না। মিসেস ইয়াসমিন হাতে করে এক কাপ চা নিয়ে আসলেন চৈতির কাছে। চৈতি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আবার সেই পাখি দুটোর দিকে নজর রাখল। মিসেস ইয়াসমিন চৈতির পাশে মোড়া টেনে বসলেন। মাথায় হাত বুলিয়ে কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কমেনি এখনো। মিসেস ইয়াসমিন চায়ের কাপটা এগিয়ে দিয়ে মলিন কণ্ঠে বললেন, চাটা খেয়ে নে মা, ভালো লাগবে। ডানে বামে মাথা নেড়ে বাদ সাধল চৈতি। জ্বরের কারণে বিষাদ মুখ, সব কিছু তেতো লাগছে, ভালো লাগছে না কিছুই। শরীরের সাথে সাথে মনেরও অসুখ দেখা দিয়েছে যে। মিসেস ইয়াসমিন জোর করলেন না। চৈতির দৃষ্টি অনুসরণ করে সেই চড়ুই পাখিগুলোর দিকে তাকালেন, হাসলেন তিনি। চৈতির মাথায় হাতে বুলিয়ে আদুরে গলায় শুধালেন, অভিমান জমেছে? আমাকে একটু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? তুই ঘুমিয়েছিলি, জ্বরের জন্য তাকাতেও পারছিলি না। 103 ডিগ্রি তাপমাত্রা ছিল। তাই বলে একটু বলে যেতে পারলেন না? একটু দেখে দিলেন না কেন আমায়? আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু প্রহন বাদশাতে। কথা বাড়ালো না চৈতি। মিসেস ইয়াসমিনের মুঠোফোনটা সে কখন থেকে বেজে বেজে ক্লান্ত হচ্ছে। মোবাইলের রিংটোনের শব্দে চরম বিরক্ত হলেন রেদওয়ান চৌধুরী। বিছানার ওপর আতশা হয়ে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চোখে আমার তৃষ্ণা বইটি খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন। অবসর সময় কাটানোর জন্য বই পড়া একটি সুন্দর উপায়। বাস্তবতা ছেড়ে কল্পনায় ডুবে যাওয়া এক অন্যরকম অনুভূতি। রেদওয়ান চৌধুরী হাঁক ছাড়লেন, ইয়াসমিন, তোমার কল আসছে। রেদওয়ান চৌধুরীর কণ্ঠ শুনে মিসেস ইয়াসমিন উঠে দাঁড়ালেন। চায়ের কাপটা হাতে নিয়ে চলে গেলেন রুমে। বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিতে নিতে কড়া গলায় রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, পাশে তো ছিল মোবাইলটা, হাতে নিয়ে কলটা রিসিভ করলে কি এমন ক্ষতি হতো শুনি? বইয়ের ভেতরে ঢুকে গেছে একেবারে। বুড়ো বয়সে এসেও এত কিসের উপন্যাস পড়তে হয় বুঝি না আমি।
কাকে কি বলছি? উনি তো এখন এই বাস্তবেই নেই। মিসেস ইয়াসমিন ফের চলে গেলেন চৈতির কাছে। হাতের মুঠোয় ধরে রাখা যন্ত্রটা ঝংকার দিয়ে বেজে উঠল। সময় অপচয় না করেই একবার রিং হতেই কল রিসিভ করলেন মিসেস ইয়াসমিন। ফোনের ওপাশ থেকে কেউ বিচলিত কণ্ঠে বলে উঠল, পিচ্চির শরীর কেমন আছে আম্মু? জ্বর পুরোপুরি কমেনি এখনো। ডাক্তারের কাছে নিয়ে যাও। কি করছে এখন? অভিমান করে বসে আছে। অভিমান করেছে? চৈতিকে মোবাইল দিচ্ছি, কথা বলে অভিমান ভাঙা। 1 মিনিট, আমি ভিডিও কল দিচ্ছি। আচ্ছা। এক সেকেন্ড পরেই ভিডিও কল দেয় প্রহন। মিসেস ইয়াসমিন ব্যাক ক্যামেরা দিয়ে চৈতিকে দেখালেন। আনন্দ জুড়ে অসুস্থতার ছাপ স্পষ্ট। গালে হাত দিয়ে বাইরে তাকিয়েছে। লাউড স্পিকার অন করে দিলেন মিসেস ইয়াসমিন। চৈতিকে দেখে মোবাইলের ওপাশ থেকে দুষ্টুমি কণ্ঠে প্রহন বলে উঠল, কিরে পিচ্চি, কেমন আছো? হঠাৎ প্রহনের কণ্ঠস্বর শুনে চকিতে চারপাশে চোখ বুলিয়ে দেখল চৈতি। মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা প্রহনের হাসি মুখ দেখেই বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হলো। চোখ ফিরিয়ে নিল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মুখ বরাবর দেয়ালের সাথে ঠেস দিয়ে মোবাইলটা রেখে চলে যেতে যেতে বললেন, ওই যে দূরেই চড়ুই পাখিগুলোর মতো এখন বউয়ের অভিমান ভাঙো, আমি গেলাম। অবাক দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের চলে যাওয়ার দিকে তাকিয়েছে চৈতি। মোবাইলটা না রেখে গেলেও হতো। অদ্ভুত, ভুলেও মোবাইলের স্ক্রিনে সরাসরি তাকলো না চৈতি। অভিমান জমেছে, ভীষণ অভিমান। কানে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে চৈতির দিকে তাকিয়ে সরি বলল প্রহন। পিচ্চি সরি, তুমি অসুস্থ, তার উপর সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি তোমায়। আর চোখে প্রহনের দিকে একবার তাকালো চৈতি। মুখের হাবভাব পরিবর্তন হলো না, আগের ন্যায় উদাসীন। পিচ্চি, জ্বর কমেছে? শরীর কেমন আছে? খেয়েছিলে দুপুরে? ওষুধ খেয়েছো? ও পিচ্চি, এত অভিমান কোথা থেকে আসে বলো তো? পিচ্চি, একটা মেয়ের এত অভিমান? আপনার সাথে কথা নেই আমার। এত অভিমান করতে নেই মেয়ে। অভিমানের পাল্লা ভারী হতে দিলে যে দূরত্ব তৈরি হয়, সে কি তুমি জানো না পিচ্চি? মুঠোফোনের স্ক্রিনে নেত্রজোড়া আবদ্ধ করল চৈতি। সেখানে ভেসে এসে সেই পরিচিত বদনখানি। অধর জুড়ে লেপ্টে এসে নজর কাড়া হাসি। হাওয়া মিঠাইয়ের মতো নীরবে নিভৃতে গলে গেল অভিমানের পাহাড়। জ্বরের প্রকোপ বেড়েছে। পিঠের মেরুদণ্ড সোজা করে বসে থাকা কঠিন হয়ে পড়েছে দুর্বল শরীরে। অসুখ যেন জেঁকে বসেছে। শরীরে অসুখ, মনের অসুখ, একটা মানুষকে কাছ থেকে দেখতে চাওয়ার তীব্র অসুখ। চৈতির দৃষ্টি এলোমেলো হতে দেখে ঘাবড়ে গেল প্রহন। পিচ্চি, মাকে ডাক দাও। কথা বের হওয়ার আগেই কণ্ঠনালীতে তা আটকে গেল। বসা অবস্থায় দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝেতে। অপর প্রান্তে বসে থাকা মানব থমকে গেল। চাইলেও ধরতে পারল না অবচেতন কিশোরীর শরীরখানি। নিজের বাহুডোরে আগলে নিতে পারল না। কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে আসেন মিসেস ইয়াসমিন। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকা চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যান মিসেস ইয়াসমিন। মোবাইলের ওপাশ থেকে প্রহন চিৎকার করে বলছে, আম্মু, পিচ্চির চোখে মুখে পানির ঝাপটা দাও। মিসেস ইয়াসমিন রুমের ভেতরে রাখা জগ থেকে পানি নিয়ে দ্রুত চৈতির কাছে চলেন। চৈতির মাথা নিজের কোলের ওপর রেখে চৈতির চোখে মুখে পানি দিলেন। 2 হাত দিয়ে মাথার চুল টেনে ধরল প্রহন। উড়ে যেতে ইচ্ছে করছে। অপরাধী কণ্ঠে বিড়বিড় করছে, সব দোষ আমার। অবেলার বৃষ্টিতে মেয়েটাকে না ভেজালেও পারতাম। আজ আমার জন্য এত অসুস্থ হয়ে পড়েছে। চৈতির গায়ে হাত দিতে পারছেন না মিসেস ইয়াসমিন। ঝলসে যাচ্ছে যেন। এত তাপমাত্রা বেড়েছে শরীরের। পানির জগ থেকে হাতের মধ্যে পানি নিয়ে চৈতির চোখে মুখে ঝাপটা দিলেন। 1 বার 2 বার কয়েকবার দেওয়ার পর জ্ঞান ফিরল চৈতির। দেহে প্রাণ ফিরে আসে মিসেস ইয়াসমিনের। ধরে ধরে চৈতিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। ব্যালকনি থেকে মোবাইলটা নিয়ে প্রহনকে বললেন, সব ঠিক আছে, চিন্তা করতে হবে না। দুপুরে না খাওয়ার জন্য শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে। আমার সব দোষ। মেয়েটা যে এত অভিমানী বুঝতেই পারিনি। বোঝা উচিত ছিল আমার। ডাক্তারের কাছে নিয়ে যাও এখনই। আর যদি ওর যেতে বেশি কষ্ট হয় তাহলে ডাক্তার আঙ্কেলকে ফোন করে বলে দাও চলে আসতে। ওরে কিছু খাইয়ে দাও। ডাক পড়েছে আমার। সিও স্যার ডাকছেন, পরে কল করব। কথাগুলো বলার দেরি হলেও লাইন কাটতে 1 সেকেন্ডও দেরি হয়নি প্রহনের। মিসেস ইয়াসমিন মোবাইলটা চৈতির বালিশের পাশে রেখে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
খাবার আনছি, অল্প হলেও খেতে হবে। একদিনের জ্বরেই শরীর কেমন দুর্বল হয়ে পড়েছে দেখেছিস? এত অভিমান করলে হবে? ক্লান্ত দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে চেয়ে আছে চৈতি। এই ভীষণ জ্বরে সব পুড়ছে, শরীর মন আত্মা সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছে না কিশোরীর অবচেতন চিত্ত। বিরহ অনলে জ্বলে পুড়ে যাচ্ছে গোটা মানুষটাই। সে কথা বুঝবে কখন নবীনা কিশোরীর নরম কোমল হৃদয়খানি? গোধূলির মেহেদি রাঙা অন্তরিক্ষ পরিযায়ী পাখিদের দখলে। সায়াহ্নের প্রহর ঘনিয়ে এসেছে, ব্যস্ত নগরীর কোলাহল বেড়ে গেছে। গাড়ির বিরক্তিকর হর্নের শব্দে মুখরিত চারপাশ। ঘরে ফেরার জন্য ব্যস্ত যে যার মতো। বিশাল ক্যান্টনমেন্টের ভেতরে নিরিবিলি এক জায়গায় হাঁটুতে কনুই রেখে মুখে হাত দিয়ে বসে আছে প্রহন। নিজের ওপর চরম বিরক্ত সে। মেয়েটাকে একটু বলে আসলে কি এমন ক্ষতি হতো? পরক্ষণে মন বলে ওঠে, অসুস্থ ছিল তো, সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিল। কি করে এই অসুস্থ মেয়েকে জাগিয়ে দিতাম আর? বিষণ্ণ অবস্থায় হঠাৎ আনমনে হেসে ফেলল প্রহন। একটা কথা মনে পড়তেই এক ঝাঁক ভালো লাগা এসে ছুঁয়ে গেল। গভীর নিদ্রায় মগ্ন কিশোরীর কপালে অধর ছুঁয়ে দেওয়ার কথা যে প্রহন ছাড়া কেউ জানে না। সে নিদ্রাময়ীও না। বিয়ে করতে না করতে মেয়েটার প্রতি একটা আলাদা অদৃশ্য টান কোথা থেকে চলে এলো বুঝতে পারে না প্রহন। বসা থেকে উঠে দাঁড়ালো। শিও স্যারের সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। মানুষটা যথেষ্ট ভালো, ব্রিগেডিয়ার জেনারেলের মতো রাগী না। যদিও প্রহনের সাথে কখনো রেগে কথা বলেনি, তবুও তাকে ভালো লাগে না প্রহনের। রেদওয়ান চৌধুরী সন্ধ্যার পর ডাক্তার নিয়ে আসেন। বিছানার সাথে মিশেছে চৈতির দেহ। উঠে দাঁড়ানোরও শক্তি নেই তার শরীরের মধ্যে। সর্দার সাহেব বিকেলে ফোন করলে মেয়ের অসুস্থতার কথা শুনে জুনাইদাকে নিয়ে রেদওয়ান চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় পানি ঢেলে মাথা মুছিয়ে বালিশের ওপর শুয়ে দিলেন। জ্বর একেবারে ঘায়েল হয়ে গেছে মেয়েটা। ডাক্তার চৈতির শারীরিক অবস্থা দেখে স্যালাইন পুশ করে দেন। শরীর একেবারেই দুর্বল হয়ে পড়েছে। থার্মোমিটারে শরীরের তাপমাত্রা মাপলে তা 104 ডিগ্রির ঘরে গিয়ে থামে। ঔষধ লিখে দিয়ে ডাক্তার বিদায় নিলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনকে চৈতির পাশে থাকতে বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসবেন নিয়ে চলে যান। মিসেস ইয়াসমিনের ফোন বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখেন প্রহন ভিডিও কল দিয়েছে। মিসেস ইয়াসমিন কল রিসিভ করতে না করতেই চিন্তিত কণ্ঠে বলে উঠল, চৈতি কেমন আছে আম্মু? জ্বর কমেছে ওর? না রে বাবা, মেয়েটার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ডাক্তার স্যালাইন দিয়ে গেছেন, ঘুমিয়ে আছে জ্যোতি। প্রহন দীর্ঘশ্বাস ফেলল। চাইলেও সে কিছুই করতে পারছে না। খারাপ লাগে সে ছুঁয়ে গেছে তার মন শরীর আত্মাকে। শত শত মাইল দূরে তার প্রিয়সী তার বিরহে জ্বলে পুড়ে মরছে, অথচ ব্যর্থ প্রেমিক দূর থেকেই ছটফট করে মরছে। প্রিয়সীর এই অসুস্থতার তার উপরেও প্রভাব ফেলছে ভীষণ। মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে মিসেস ইয়াসমিন ঘুমন্ত চৈতিকে দেখালেন। ভিডিও কলে চুপ করে দেখা ছাড়া আর কিছুই করার নেই প্রহনের। নিস্তেজ নিষ্প্রাণ চৈতন্যহীন নিঃস্বর চৈতিকে দেখে ভালো লাগছে না তার। মন চাচ্ছে উড়ে যেতে তার চঞ্চলা হরিণীর কাছে। কিন্তু এই একটা কিন্তুর জন্য অন্তহীন অপেক্ষা করতে হবে। প্রহন লাইন কেটে দিল। এই অবস্থায় মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে না। চিত্ত জুড়ে খারাপ লাগার বাতাস বয়ে যাচ্ছে। সর্দার সাহেব আর জুনাইদা এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। মেয়ের এমন অসুখ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল সর্দার সাহেবের। কত আদরের মেয়ে, সে মেয়ের এমন অবস্থায় প্রতিটি বাবাই ভেঙে পড়বেন। সর্দার সাহেব চৈতির মাথার পাশে গিয়ে বসলেন, আলতো করে হাত বুলিয়ে দিলেন। জ্বর কমেছে। পিটপিট করে চোখ মেলে তাকায় চৈতি। জ্বরের ঘরে সে যেন প্রহনকে দেখতে পাচ্ছে। বিড়বিড় করে বলছে, আমি আপনার উপর ভীষণ অভিমান করেছি ক্যাপ্টেন সাহেব, ভীষণ অভিমান। বিড়বিড় করে বলা কথা অসুস্থ চৈতির মাঝেই হারিয়ে গেল। কারো কর্ণপাত হয়নি অভিমানী কিশোরীর অভিমানে ভরা কথাগুলো। সর্দার সাহেব আদুরি গলায় মেয়েকে ডাকলেন, আম্মা, বেশি খারাপ লাগছে? এত জ্বর কি করে উঠলো আম্মা? চোখ পিটপিট করে বাবার দিকে তাকালো চৈতি। ঠোঁট নাড়িয়ে কিছু বলছে সে। সর্দার সাহেব বুঝতে না পেরে চৈতির মুখের কাছে কান নিয়ে গিয়ে শোনার চেষ্টা করেন মেয়ের কথা। আপনি আমাকে কেন বলে গেলেন না? এই একটা কথাই বারবার করে বলছে চৈতি। মেয়ের কথার কিছুই বুঝলেন না সর্দার সাহেব। রেদওয়ান চৌধুরী ঔষধ নিয়ে বাড়ি ফিরে সর্দার সাহেব আর জুনাইদাকে দেখে অপরাধী কণ্ঠে বললেন, দুঃখিত ভাইয়া, আমরা আপনার আদরের কন্যার সঠিক খেয়াল রাখতে পারিনি।
আমাকে মাফ করবেন। নতুন জায়গায় মেয়েটা মানিয়ে নিতে না পেরে এমন অসুস্থ হয়ে পড়ল। সর্দার সাহেব রেদওয়ান চৌধুরীর এমন ব্যবহারে মুগ্ধ হলেন। কয়েকটা মেয়ের শ্বশুর এইভাবে বলতে পারে? তার মেয়ে যে ভাগ্যবতী, এত ভালো মানুষগুলোকে জীবনে পেয়েছে। সর্দার সাহেব রেদওয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে সহজে অসুস্থ হয় না, একবার অসুস্থ হলে একেবারে ঘায়েল হয়ে বিছানার সাথে লেগে যায়। ছোট থেকেই এরকমও। সেদিন রাতে শরীর ঘামিয়ে এসব জ্বর চলে গেল চৈতির শরীর ছেড়ে। ক্যানেলারটা হাত থেকে খুলে ফেলেছিলেন রেদওয়ান চৌধুরী। গভীর নিশুতি সরবরে ছেয়ে গেছে। রাত জাগা পাখিদের ডাক ভেসে আসছে নিস্তব্ধ পরিবেশে। ঝিঝি পোকার ডাক, মানুষজনের কথার শব্দ নেই। সবাই নিদ্রায় মশগুল হয়ে গেছে। ঘড়ির কাঁটা টুং টুং আওয়াজ করে জানান দিচ্ছে রাত 2টা বেজেছে। মিসেস ইয়াসমিনের মোবাইল বেজে উঠল। মোবাইলের রিংটোনের শব্দ বেশ জোরেই শোনা যাচ্ছে। তন্দ্রাভাব কেটে গেল মিসেস ইয়াসমিনের। কিছুক্ষণ আগেই দু চোখের পাতা এক করেছিলেন। এত জোরে মোবাইলের রিংটোনের আওয়াজ কানে যেতেই ঘুম ভাঙল চৈতির। মোবাইল হাতে নিয়ে প্রহনের নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করে চৈতির হাতে মোবাইল দিয়ে বললেন, তোর চিন্তায় আমার ছেলেটার ঘুম হচ্ছে না, কথা বলে ঘুমাতে বল, ওর আবার সকাল সকাল উঠতে হয়। চুলে খোপা করে বসা থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে দিলেন মিসেস ইয়াসমিন। জল তেষ্টা পেয়েছে খুব, জগের মধ্যে জল নেই। হাতে জগ নিয়ে ডাইনিং টেবিলের ওদিকে চলে গেলেন মিসেস ইয়াসমিন। কাপা কাপা হাতে কানের কাছে মোবাইল ধরল চৈতি। আম্মু, পিচি ঠিক আছে? জ্বর কমেছে? ওপাশ থেকে কোনো উত্তর পায় না প্রহন। চিন্তায় কপালের ভাঁজ গাঢ় হলো। কি হলো, কথা বলছো না কেন? কোনো জবাব নেই। রেগে গেল প্রহন, রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি কিন্তু এখনই চলে যাব। চাকরি গেলে যাক। ঘুমাননি কেন এখনো? অনেক অপেক্ষার পর প্রিয়সীর কণ্ঠস্বর শুনে কলিজায় পানি আসলো প্রহনের। এক নিমিষে হারিয়ে গেল সব রাগ। পিচি ঠিক আছো তুমি? জ্বর কমেছে? সুস্থ হয়েছো? শোনো না, আমি আর কখনো তোমাকে বৃষ্টিতে ভিজাবো না। তুমি চাইলেও কখনো ভিজতে দিব না। ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক আছি। সারাদিনের এত খারাপ লাগা যেন এই মাঝরাতে ভালো লাগা হয়ে গেছে। মিসেস ইয়াসমিন রুমে এসে দেখেন কানের কাছে মোবাইল পড়ে আছে আর চৈতি ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। মিসেস ইয়াসমিন মুচকে হাসলেন এই দুইজনের কাণ্ড দেখে। এত দ্রুত এরা এত আপন হয়ে উঠবে ভাবেননি তিনি। মোবাইল দিয়ে প্রহনের উদ্দেশ্যে আদেশী কণ্ঠে বলেন, বউয়ের জন্য আর চিন্তা করতে হবে না, আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছে। ঘুমিয়ে পড়েছে মেয়েটা, তুমিও ঘুমাও, সকালে ফ্রি হয়ে ফোন করে কথা বলে নিও। আচ্ছা। লাইন কেটে গেল। চৈতির রুমের আলো নিভে গেল। চারদিক আবারও আলোহীন হয়ে গেল। শুধু দূরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোর আলো রয়ে গেল পথচারীকে পথ দেখানোর জন্য। এই নিশ্চিন্তেও যে নিশাচররা ঘুরে বেড়ায়। বালিশের ওপর মাথা রেখে উপরের দিকে তাকিয়েছে প্রহন। মিটিমিটি হাসছে সে। এমন উন্মাদ কখনোই ছিল না যে ছেলে, আজ সেই ছেলের মধ্যে কত পার্থক্য। একটা মানুষকে পুরোপুরি বদলে দেওয়ার নামই হয় ভালোবাসা। সেদিন রাতে কেউ একজন নীরবে বলে ওঠে, আমি কার পথেতে ছুটে চলি, যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন, যে ডুবে মরছি সেই মোহতে। অসুরার গাঢ় তমসাকে দূর করে দিতে আদিত্যের চমকদার মৃদু উদ্ভাসে ভরে উঠেছে ধরিত্রী। নগরীর অলিগলি ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছে মানুষের কোলাহলে। রাত্রি ফুরিয়ে প্রভাত হলো যে। প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সবাই যে যার মতো নিজেদের কর্মস্থলে ছুটছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতির ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। শোয়া থেকে উঠে বসে। আগের চেয়ে শরীর এখন অনেকটাই ভালো, জ্বর নেই বললেই চলে। স্বাভাবিক তাপমাত্রা আছে। হাঁটুতে কনুই রেখে 2 হাত দিয়ে চোখ কচলিয়ে নেয়। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিসেস ইয়াসমিন চায়ের কাপে চুমুক দিতে দিতে জুনাইদার সাথে খোশ গল্পে মেতে উঠেছেন। রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেব দুজনে মিলে বাজারে গেছেন। চৈতি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। চৈতিকে আসতে দেখে মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে দাঁড়ালো। 2 মাকে দেখে মুচকে হাসল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির কপালে হাত দিয়ে পরীক্ষ করলেন জ্বর আছে কিনা। চৈতির শরীরের স্বাভাবিক তাপমাত্রা অনুভব করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিসেস ইয়াসমিন। চৈতিকে জুনাইদার পাশে বসতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন চৈতির সকালের নাস্তা এনে দিতে।
জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বললেন, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। আমি এখন ঠিক আছি তো, আর ভয় পেতে হবে না। জুনাইদা আলতো হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ পর মিসেস ইয়াসমিন চৈতির জন্য গরম গরম পরোটা আর মাংস ভুনা নিয়ে আসলেন। চৈতির পাশে বসে নিজ হাতে খাইয়ে দিতে লাগলেন। মিসেস ইয়াসমিনের চৈতির প্রতি এহেন যত্ন দেখে প্রশান্তিতে বুক ভরে যায় জুনাইদার। অথচ সে কখনোই তার দুই ছেলের বউকে এমন করে খাইয়ে দেয়নি। মনে মনে আফসোস হলো তার। মনের গভীর থেকে চিন্তা করলেন বাড়িতে গিয়ে রূপা আর সেপাকে হাতে তুলে খাইয়ে দিবেন, ঠিক চৈতিকে যেমন করে দিতেন। ওরাও তো কোনো মায়ের আদুরে সন্তান। প্রহনদের বাড়িতে এতদিন হলো চৈতি এসেছে, অথচ সেদিন রাত ছাড়া দিনের বেলায় একবারও ছাদে যাওয়া হয়ে ওঠেনি তার। এক সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেতেই মিসেস ইয়াসমিনের ডাক পড়ল। চৈতি, প্রহন কল করেছে হয়তো। আমার রুমের বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে দেখো তো। থেমে গেল চৈতি। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে যায় মিসেস ইয়াসমিনের রুমের দিকে। বিছানার উপর মোবাইলে রাখা আছে। বাঁচতে বাঁচতে নিভৃত হয়ে গেল। মন খারাপ হয়ে গেল চৈতির। ফের বেজে উঠতেই হাসি মুখে মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করতেই প্রহনের মুখটা ভেসে উঠল স্ক্রিনে। ভিডিও কল করেছে প্রহন। চৈতিকে দেখেই মুচকে হাসল। ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্রহনকে দেখে কিছুক্ষণ চোখ আটকে গেল চৈতির। মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ভালো আছো পিচ্ছি? জ্বর কমেছে? ওষুধ খেয়েছো? এত প্রশ্ন কেউ একসাথে করে, আমি উত্তর দিব কি করে? তুমিও তো এখন প্রশ্ন করলে। প্রশ্নের প্রত্যুত্তরে কি কেউ প্রশ্ন করে? এইভাবে তাকিও না মেয়ে, প্রেমে পড়ে যাবে। প্রেম? থমকালো চৈতি। রিফাত যখন তাকে প্রস্তাব দিয়েছিল ঠিক এই শব্দ উচ্চারণ করেছিল, প্রেম। মিসেস ইয়াসমিন রুমের দিকে এসেছিলেন দেখতে যে কে কল করেছে। চৈতিকে কথা বলতে দেখে নিশ্চিত হলেন যে প্রহনই কল করেছে। দরজার কাছ থেকেই চলে যান তিনি। চৈতি বিছানার উপর বসে পড়ল। ভুরুকুসকে প্রহন তাকিয়েছে চৈতির দিকে। কি হয়েছে পিচ্ছি, এমন উদাসীন হলে কেন? আপনি এত প্রশ্ন করেন কেন? কেমন আমার প্রশ্নের জবাবে তুমিও কেন প্রশ্ন করো বলো তো? আছেন? ভালো না। কেন? তুমি যে এখনো বলনি তুমি ভালো আছো কিনা। বাচ্চাদের মতো প্রহনের এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল চৈতি। প্রহন একরাশ মুগ্ধতা নিয়ে সেই হাসি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মনে মনে আওড়ে গেল, কখন মেয়েটা বড় হবে? 18তে পা রাখলেই তার কাছে চৈতিকে নিয়ে যাওয়ার চিন্তা এখনই করে রেখেছে প্রহন। ভালো আছি। আচ্ছা রাখছি, ফ্রি হয়ে রাতে কথা হবে, ঠিক আছে পিচ্ছি? আচ্ছা। কল কেটে গেল। অদৃশ্য হয়ে গেল প্রহন। দৃষ্টির অগোচরে চলে গেল। কাছ থেকে কথা বলার যে অনুভূতিটা তা কি আর ভিডিও কলে পাওয়া যায়? ডিফেন্সে চাকরি করলে এই এক সমস্যা, কিছুক্ষণ কথা বলারও সময় নেই যেন। এত ব্যস্ততা কিসের বুঝল না চৈতি। রুদ্রতপ্ত ঝলমলে দিন, অন্তরিক্ষ জুড়ে ভাসমান তুলরাশির ছড়াছড়ি, নীলের সমারোহ অম্বরে। ক্ষিপ্ত আদিত্য তেজ দেখাচ্ছে কোলাহলপূর্ণ নগরীর উপর। ঘরমাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা অসহায় রিক্সা চালকগুলো গলার গামছা দিয়ে কপালের ঘাম মুছে যাত্রীর অপেক্ষা করছে। ময়লার স্তূপে ক্ষুধার্ত কাকগুলো ঠোঁট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খাবারের সন্ধান করতে ব্যস্ত। মাঝে মাঝে কর্কশ গলায় কাকা বলে উড়ে এসে আবারও ব্যস্ত হচ্ছে খাদ্যের সন্ধানে। রিদন চৌধুরী আর সর্দার সাহেব বাজার থেকে এসে ড্রয়িং রুমের সোফায় বসে হাসি তামাশে মেতে উঠেছেন। মাথায় কাপড় দিয়ে চৈতি যখন তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন সর্দার সাহেব ডাক দিলেন, আম্মা এদিকে আয়। শ্বশুরকে নাকি তুই এখনো আব্বু বলে ডাকিসনি আম্মা? উনিও তো আমার মতোই তোর এক আব্বু। হঠাৎ বাবার এমন কথায় খানিক লজ্জা পেল চৈতি। রেদন চৌধুরীর সঙ্গে এখনও তার তেমন কোনো কথা হয়নি। বাবার কথার প্রত্যুত্তরে কি বলা উচিত তা বুঝতে না পেরে চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল সে। রেদন চৌধুরী হেসে বললেন, ভাইয়া, ওর সাথে তো আমার এখনো তেমন কথা হয়নি। বাচ্চা মেয়ে হুট করে কি আর অন্য একজনের আব্বু বলে ডাকতে পারে বলেন? সময় হোক, ঠিকই ডাকবে। চৈতি মা, একটু এদিকে আয় তো। চৈতি বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন চৈতির হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দিয়ে বললেন, যা গরম পড়েছে, আজ শরবতটা খেয়ে বিশ্রাম করবি, বুঝলি? এই মেয়ে করবে বিশ্রাম আপনার মনে হয় আপা? বিশ্রাম না করলে আমার কাছ থেকে মায়ের খাবে ও।
একবারও বলেছি বিশ্রাম করব না? আপনি আমার পেট থেকে হয়েছেন আম্মা, আমি আপনার পেট থেকে না। আপনার চেয়েও বেশি আমি আপনাকে চিনি। আপা, আপনি কিন্তু আমার মেয়েকে শুধু শুধু বকছেন। মেয়ে আমার অনেক শান্ত। নতুন পরিবেশ, নতুন মানুষের মাঝে আছে তো তাই শান্ত। কয়েকটা দিন যাক, নিজের চোখে দেখতে পাবেন মেয়ে আপনার কত শান্ত। নিজের মায়ের কথাই বিরক্ত হলো চৈতি। কোথায় একটু প্রশংসা করবে তা না, শুধু বাদরামিগুলোর কথাই বলবে। গ্লাসের শরবত শেষ করে মতে গেলাম আমি। জুনাইদার দিকে তাকিয়ে কথাটা বলে দ্রুত পা রুমে চলে গেল চৈতি। ব্যালকনিতে গিয়ে মোড়া টেনে বসলো চৈতি। একেবারে ফাঁকা ব্যালকনি। পছন্দ হলো না চৈতির। গাছপ্রেমী মানুষের এমন ব্যালকনি কিছুতেই পছন্দ হওয়ার কথা নয়। মন খারাপের সময়ে ব্যালকনি হবে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। সেখানে শুধু দুটো মোড়া রাখা থাকলে কেমন হবে? বসে বসে এইসব ভাবছিল চৈতি। হঠাৎ কি মনে পড়তেই বর্ষা থেকে উঠে রুম থেকে বেরিয়ে সোজা রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে উনার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু, আপনি আমাকে কয়েক প্রজাতির ফুলের গাছ কিনে এনে দেবেন? চৈতির মুখ থেকে হঠাৎ আব্বু ডাক শুনে নড়ে চড়ে উঠলেন রেদওয়ান চৌধুরী। প্রথমবার আব্বু ডেকে মেয়েটা একটা আবদার করলো, তা পূরণ না করে কি থাকা যায়? হয়তো যায়, কিন্তু কন্যাহীন রেদওয়ান চৌধুরী পুত্রবধূ নামক মেয়ের আবদার অপূর্ণ রাখতে ইচ্ছুক নন। বর্ষা থেকে উঠে খুশিতে গদগদ হয়ে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি এখনই এনে দেব মা, অনেকগুলো এনে দেব। কি এনে দেওয়ার কথা হচ্ছে শুনি? আমার মেয়েটা আমার কাছে একটা আবদার করেছে, তা পূর্ণ করতে হবে তো। কিসের আবদার করেছে মেয়ে? ফুল গাছ এনে দেওয়ার আবদার। রেদওয়ান চৌধুরীর চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতি। তার নিজের বাবাও কখনো এত জলদি কিছু এনে দেওয়ার চেষ্টা তো দূরের কথা, চিন্তাও করেননি। যখনই কিছু আনতে বলতো তখনই তিনি গম্ভীর কণ্ঠে বলতেন, বিকেলের দিকে কাজ না থাকলে এনে দিব, এখন অনেক কাজ বাকি আছে। মৃদু দক্ষিণা বাতাসে কেঁপে কেঁপে উঠছে গাছের পাতা। স্বচ্ছ কাচের ন্যায় অম্বরাজ চকচকে ঝলমলে। নীলিমা নীলে সেজেছে। নীরদের দেখা নেই অন্তরিক্ষে। আদিত্য রঙিলা প্রভা এসে লুটুপুটি খাচ্ছে ছাদ জুড়ে। দুপুরের খাবার খেয়ে সবাই যখন ভাত ঘুম দিতে ব্যস্ত, চৈতি তখন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রোদ গায়ে মাখতে ব্যস্ত। কপালে ঘাম জমেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম সূর্যের আলোয় চিকচিক করছে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে নেত্রপল্লব বন্ধ করে ফেলল। ছাদটা তার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। শুনশান ছাদ, একটা গাছ তো দূরের কথা, টবও তার চোখে পড়েনি। এত বড় একটা ছাদ, অথচ একটা চারা গাছেরও কত অভাব। অদ্ভুত মানুষ তেরা। ছাদে দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে করছে না চৈতির। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে রুমে চলে গেল। ব্যালকনিতে এখন যেন বসন্ত এসেছে। মিসেস ইয়াসমিনের সাহায্যে বেশ সুন্দর করে গুছিয়ে টবের গাছগুলো সাজিয়েছে চৈতি। মানুষগুলো একদমই গাছপ্রেমী না, মনে মনে ভাবল সে। রেদওয়ান চৌধুরীকে গাছ আনতে বললে তিনি অনেকগুলো নিয়ে আসেন একসাথে। ব্যালকনিতে সবগুলোর জায়গা হলো না, বাইরের উঠোনে রেখেছেন রেদওয়ান চৌধুরী। বাকি থাকা গাছগুলোর কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল চৈতির। ব্যালকনি থেকে রুম এসে বিছানার দিকে চোখ পড়তেই থ হয়ে দাঁড়িয়ে গেল সে। মিসেস ইয়াসমিনের মোবাইলের স্ক্রিনে আলো জ্বলছে। কি মনে করে যেন চৈতি মোবাইলটা হাতে নিতেই দেখে প্রহনের কল। ফোন সাইলেন্ট করে রাখা। বিড়বিড় করে সে বলে উঠল, ভাগ্যিস দেখেছিলাম। কল রিসিভ করার আগেই কেটে গেল। বিরক্ত হলো চৈতি, দাঁত কিড়মিড় করে বলল, অদ্ভুত তো, আমি যতবারই কল রিসিভ করতে যাই ততবারই কল কেটে যায়, অসহ্য। মোবাইল হাতে বিছানায় বসে পড়ল। স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছে আবার কখন কল আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কল আসলো, রিসিভ করলো। ভিডিও কলে প্রহনের হাসি মাখা বদন দেখে চৈতি প্রশ্ন ছুড়ল, আপনি সবসময় ভিডিও কল করেন কেন? চৈতির এহেন কথায় রাগ হলো প্রহনের। সে তো বিরক্ত, কিছু না বলেই কল কেটে দিল। আজ আবারও বাবা মায়ের প্রতি রাগ হচ্ছে, সে প্রথম দিনের মতন। এই মেয়ের সাথে বিয়ে না দিলেও পারতেন। গাল ফুলে দীর্ঘশ্বাস ফেলল প্রহন। ধ্যাত, মুডটাই নষ্ট করে দিল। বিরক্তমাখা কণ্ঠে কথাটা বলেই নেত্রজোড়া বন্ধ করে বালিশে মাথা এলিয়ে দিল। অথচ সে বুঝল না ভিডিও কলে কথা বলতে কেমন লজ্জা লজ্জা লাগে কোনো একজনের। তাই তো এই কথা বলেছে সে। মুখের সামনে মোবাইলটা ধরে রাখতে হয়, অস্বস্তি জেঁকে বসে তখন। সেই কথা প্রহন জানে না।
বিস্মিত নয়নে হাতের মুঠোয় ধরে রাখা মোবাইলটার দিকে তাকিয়েছে চৈতি। হঠাৎ করে কল কেটে দেওয়ার মানেটা বোধগম্য হলো না তার। মৌন মুখে বিছানায় বসে রইল। কল ব্যাক করার সাহস পেল না। সে যে ভীষণ ভীতু শুধু প্রহনের কাছে। রুম থেকে আর বের হলো না চৈতি। মৌন মুখে বিছানায় শুয়ে পড়ল। ক্যান্টিনে বসে দাঁত কিড়মিড় করে যাচ্ছে প্রহন। মেজাজটাই বিগড়ে আছে। কফি খাবেন স্যার? কড়া লিকারের চা দাও। কফি খাবো না। চায়ের কাপে চুমুক দিতেই মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে আছে মায়ের নামটা। প্রহন কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, বলো কি বলবা? ওপাশ থেকে কোনো সাড়া পেল না। প্রহন আবারও বলল, আম্মু চুপ করে থাকা আমার একদম পছন্দ না। তবু রেসপন্স না পেয়ে প্রহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চৈতি কি হয়েছে? কথা বলছো না কেন? সমস্যা কি? প্রহনের মুখ থেকে প্রথম নিজের নাম শুনল চৈতি। পিচ্চি ডাকটাকে কেন জানি মিস করছে সে। প্রহনের মুখ থেকে পিচ্চি ডাকটা শুনতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। মলিন কণ্ঠে বলল, আপনি কি আমার কথায় রেগে আছেন? আপনি তো আমার চোখের সামনে নেই, তাই বুঝতে পারছি না রেগে আছেন কিনা। আমার কথায় রাগ করে থাকলে দুঃখিত আমি। আসলে আমি ভিডিও কলে কথা বলতে স্বস্তি বোধ করি না। আচ্ছা, কিন্তু এখন থেকে অভ্যাস করে ফেলো, বুঝছো পিচ্ছি? হুম। সেবার প্রথম ভীতু মেয়েটা সব ভয় ভীতি একপাশে সরিয়ে রেখে প্রহনকে নিজ থেকে ফোন করেছিল। শান্ত কণ্ঠে খুব সহজেই নিজের অসুবিধার কারণ তুলে ধরেছিল। প্রতিদিনকার নিয়মে পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে, আবার পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে সময় পার করছে। নদীর স্রোত বহমান, থেমে নেই কেউ কারো জন্য। নিজেদের নিয়মে যে যার মতো ব্যস্ত। চৌধুরী বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদ এখন বিভিন্ন প্রজাতির গাছে সেজে উঠেছে। ব্যালকনিতেও শান্তির বসন্ত এসেছে যেন। ফুলের সুবাসে ভরে থাকে চারপাশ। এইসব কিছুর পরিবর্তন হয়েছে শুধু চৈতির জন্য। নতুন স্কুলে ভর্তি হয়েছে আজ 2 মাস চলছে। চোখের পলকেই পেরিয়ে গেল 2 মাস। অন্তরিক্ষের পূর্ব দিগন্ত যখন আদিত্যর লালাভ আভায় আচ্ছাদিত, চৈতি তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঘড়ির কাঁটায় সকাল 5:45। মিসেস ইয়াসমিন সেই কখন থেকে ডেকে যাচ্ছেন, অথচ মেয়ের ঘুম ভাঙার কথাই নেই। এত সকালে চৈতিকে ঘুম থেকে ডেকে তোলার একটাই কারণ, রাতে সে পড়া ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছে, কোনো পড়াই শেষ করেনি। মিসেস ইয়াসমিন জানালার পর্দা সরিয়ে দিলেন। অন্ধকার ঘর আলোয় ভরে গেল এক নিমিষেই। চোখে মুখে আলো পড়তেই ভুরুযুগল কুঁচকে ফেলল চৈতি। বলি কি, এত ঘুমালে হবে? রাতেও তো কোনো পড়া শেষ করিসনি। এখন জলদি করে উঠে পড় তো দেখি। ফ্রেশ হয়ে পড়তে বস, আমি নাস্তা বানাতে যাচ্ছি। আর একটু ঘুমাই না ভালো মা, প্লিজ। তুই ঘুমা, আমি প্রহনকে ফোন করে বলছি সব। না না না, তার দরকার নেই, আমি উঠে গেছি তো। মিসেস ইয়াসমিন হাসলেন। কোনো এক অজ্ঞাত কারণে মেয়েটা প্রহনকে প্রচণ্ড ভয় পায়। এই তো সেদিন কার কথা, স্কুলে ক্লাস টেস্ট পরীক্ষা হবে, কিন্তু চৈতি পড়তে রাজি না। তার ঝোঁক পড়েছিল ঘুমের ওপর। ঘুম থেকে না ওঠার জন্য 2 দিন স্কুলে যায়নি সে। সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তো। তেমনি পড়ার টেবিলে মাথা রেখে যখন ঘুমিয়েছিল, তখন মিসেস ইয়াসমিন প্রহনকে ভিডিও কল দিলেন। চৈতির এইসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ প্রহন। মায়ের কড়া আদেশ, চৈতিকে যেন আচ্ছা মতো বকে দেয়। মেয়েটা তাকে একদম ভয় পান না। প্রহনকে যেহেতু একটু ভয় পায়, সে তোর বকা খেলে আর এমন ঘুমিয়ে পড়বে না। সেবার প্রহনের ধমক খেয়ে সোজা হয়ে যায় চৈতি। তারপর থেকেই প্রহনকে বলে দেওয়ার কথা বললেই চৈতি ঘুম থেকে উঠে পড়ে। প্রহন তাকে একটা কথা বলেছিল, যা মনে পড়লেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। পিচ্ছি, তুমি যখন ঘুমিয়ে থাকবা তখন আমি তোমার সামনে হাজির হয়ে যাব। কানের নিচে ঠাস করে একটা চুমু দিয়ে বলবো, আমাকে ছাড়া এত ঘুম আসে কোথা থেকে? আমি নাস্তা বানাতে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে পড়তে বস। সব সময় ওনার ভয় দেখাবে, সবাই পচা হয়ে গেছে। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিন হাতে করে নাস্তার প্লেট নিয়ে চৈতির পাশে দাঁড়িয়ে ভুরু কুঁচকে চৈতির দিকে তাকিয়েছে। প্রহনকে ফোন দিব? হক চকিয়ে গেল চৈতি। 2 হাত দিয়ে চোখ কচলিয়ে অসহায় দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল, ঘুমোচ্ছি না তো, চোখ বন্ধ করে পড়ছি তো মনে মনে। মিসেস ইয়াসমিনের খুব হাসি পাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই তিনি চৈতির পাশে দাঁড়িয়েছেন আর তাকে বলছে সে ঘুমোচ্ছে না।
নাস্তার প্লেট টেবিলের ওপর রেখে চৈতির উদ্দেশ্যে বললেন, আমার চুল কি হাওয়ায় পাকছে? এখনো সব পাকেনি তো, মাত্র কয়েকটা। আমি ওইগুলোর কথাই বলেছি। ইয়াসমিন, তুমি মেয়েটাকে এমন গোয়েন্দার মতো জেরা করছো কেন? কথাটা বলতে বলতে চৈতির পড়ার রুমের ভেতর প্রবেশ করেন রেদওয়ান চৌধুরী। শ্বশুরকে দেখেই উঠে দাঁড়ালো চৈতি। মাথায় কাপড় দিয়ে ওনার কাছে গিয়ে অভিযোগী কণ্ঠে বলে, দেখেছেন আব্বু, ভালো আম্মু, শুধু ওনার ভয় দেখি আমাকে। কার ভয় মা? আপনার ছেলের। বোকা মেয়ে, প্রহন তো এখন অনেক দূরে আছে, ওর ভয় দেখালে কি হবে? আর ওরে বললেও কি হবে? ও তো আর এসে তোকে বকতে পারবে না। দূর থেকে বকলে ওই সব গায়ে মাখতে নেই। দিলা তো, ভয় ভাঙিয়ে দিলা। ওরে এখন কি করে পড়াতে বসাবে তা শুধু তুমি জানো। আমি আর নেই এইসবের মধ্যে। কথাগুলো বলে মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে গেলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে দাঁত দিয়ে জিহ্বা কাটলেন। কি যে ভুল করেছেন এখন বুঝতে পারছেন তিনি। চৈতির দিকে তাকিয়ে দেখলেন চৈতি ঠোঁটে শয়তানি হাসির রেখা টেনে ওনার দিকে তাকিয়েছে। রেদওয়ান চৌধুরী আবার বললেন, প্রহন দূর থেকে বকলে হয়তো তোর সমস্যা নেই, কিন্তু ওকে একবারও বাড়িতে আসবে না নাকি? তখন কিন্তু সামনে থেকে বকা দিবে, মারতেও পারে। রেদওয়ান চৌধুরীর কথা শুনে বেলুনের মতো চুপসে গেল চৈতি। মুখের ভাবভঙ্গি বদলে গেল নিমিষেই। চুপচাপ হেঁটে গিয়ে পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। গ্লাসে রাখা পানিগুলো এক ঢোকে খেয়ে বইয়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। সব পড়ায় যেন নতুন নতুন লাগছে, অথচ এই পড়াগুলো আজ 3 দিন ধরে পড়ে যাচ্ছে। রেদওয়ান চৌধুরী সামাল দিতে পারার খুশিতে গদগদ করতে করতে মিসেস ইয়াসমিনের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ইয়াসমিন, চৈতিকে পড়ার টেবিলে বসিয়ে রেখে এসেছি আমি। কত শান্ত হয়ে পড়েছে এখন। মিসেস ইয়াসমিন এক পলক রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছে চৈতি। রেদওয়ান চৌধুরী নিতে আসবেন, প্রতিদিন আসেন। রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কৃষ্ণ বর্ণের নির্দের তলে। ঊর্ধ্ব দৃষ্টিতে আকাশের দিকে তাকালো চৈতি। মেঘ জমেছে, বৃষ্টি আসবে হয়তো। বর্ষার মৌসুম ঘনিয়ে আসছে। চোখের পলকে চারদিক অন্ধকার হয়ে উঠল। চৈতি সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্কুল ছুটি হয়েছে, মিনিট 20 হয়ে যাচ্ছে, কিন্তু এখনও রেদওয়ান চৌধুরীর দেখা নেই। এত দেরি কখনো হয়নি কখনো। বাতাস বইছে, ঝিরঝির বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে উঠল কিশোরীর অবচেতন চিত্ত। হৃদস্পন্দন বেড়ে গেল। মনের ভেতর থেকে অনবরত এক চৈতি যেন নিষিদ্ধের দাবিতে ঝংকার করে বলে উঠছে, আমার গায়ে পড়ো না বৃষ্টি, আমি তাকে ছাড়া ভিজবো না। কৃষ্ণবর্ণ নির্দের ঘন বর্ষণের ঝুমঝুম শব্দ স্পষ্ট। বৃষ্টির পানিতে টইটুম্বুর পিচ ঢালা পথ, পরিবেশ ঝাপসা। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে মুখরিত চারপাশ। নিষেধাজ্ঞা ভেঙে বৃষ্টির এক ফোঁটা পানিও কিশোরীর শরীর স্পর্শ করতে পারেনি। বৃষ্টির পানি গায়ে পড়ার আগেই মাথার উপর ছাতা ধরে না দেখা আগন্তুক হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গিয়ে দোকানের ছাউনির নিচে দাঁড় করিয়ে দেয়। বৃষ্টির পানি ছিটকে পড়বে বলে পায়ের সামনে ছাতা বসিয়ে দেয় লোকটা। আননখানি চোখে পড়তেই বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় চৈতি। কিয়ৎক্ষণ মানুষটার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ভুরু নাচিয়ে মুচকে হেসে চৈতির দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমাকে ছাড়া একা তোমাকে কখনো বৃষ্টিতে ভিজতে দিতাম না আমি, তাই তো বৃষ্টি শুরু হবার খানিক পূর্বে চলে এসেছি। ম্যাজিক দেখেছো পিচ্ছি? বলে হাসল প্রহন। কণ্ঠনালীতে কথা আটকে গেল চৈতির। আরও এক দফা অবাক হলো সে। মনে মনে ভাবল, মনের কথা বুঝলো কি করে উনি? কিন্তু মুখ ফুটে একটা শব্দও বের হলো না। এই মানুষটাকে কাছ থেকে দেখার তীব্র তৃষ্ণাত্ম নেত্রপল্লব যেন প্রশান্তিতে শুধু চেয়েই রইল। চৈতিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভুরুযুগল কুঁচকে ফেলল প্রহন। তার কাছ থেকে কিছুটা সরে এসে বলল, আমি আশায় খুশি নও তুমি? খুশি না মানে? আমার তো লাফাতে ইচ্ছে করছে। মনের কথা মনেই রইল, মুখ ফুটে বলা হলো না। প্রহনের দিক থেকে চোখ সরিয়ে নিল চৈতি। ধীর কণ্ঠে বলল, আপনি যে আজ আসবেন বলেননি তো? কোমরে 2 হাত রেখে বাইরের বৃষ্টির পানির দিকে তাকিয়ে গাল ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন।
রাস্তায় জমে থাকা পানির দিকে তাকিয়ে বলল, আমি নিজেই জানতাম না যে আজ আসবো। মানে? মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। বাড়িতে আসার জন্য ইচ্ছে করছিল খুব। ছুটি তো সহজে পাওয়া যাবে না। তখন একটা শয়তানি বুদ্ধি উদয় হয়, ওটাই প্রয়োগ করে বাড়িতে চলে এসেছি। সেটা আবার কেমন বুদ্ধি? রাত তখন প্রায় 2টা। সিও স্যারকে ফোন করে বললাম, স্যার আমার আম্মু খুব অসুস্থ, আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। আমি তার একমাত্র ছেলে, তাই আমাকে দেখতে চাচ্ছেন খুব। আপনার এমনটা বলা উচিত হয়নি। জানি, কিন্তু মাঝে মাঝে বলতে হয়। তুমি দ্রুত বড় হয়ে যাও, তাহলে আর বলতে হবে না। এজন্যই আব্বু আমাকে নিতে আসেনি। আমার পিচি বউকে আমি নিয়ে যাব। আব্বুর এসে কাজ নেই, আমি বারণ করে দিয়েছিলাম। প্রত্যুত্তরে চৈতি আর কিছু বলল না। চুপ করে বৃষ্টি পড়া দেখতে লাগলো। দুজনেই চুপচাপ, যেন নীরবতা পালন করছে। প্রহন কি বলবে বুঝতে পারছে না, অথচ সারা রাস্তায় বাসে বসে বসে শত শত কথা জমিয়ে রেখেছিল প্রেয়সীকে উৎসর্গ করবে বলে। বৃষ্টি থামার অপেক্ষায় আছে পথচারীরা। হুটহাট এমন অসহায়ের বৃষ্টিতে অনেক সমস্যাই ঘটে যায়। ছাতা থাকে না সাথে, গুরুত্বপূর্ণ কোনো কাজেও যাওয়া যায় না বৃষ্টির জন্য। প্রহনের মতো সব প্রেমিকরা কিন্তু বৃষ্টিপ্রেমী না। অনেকের অপছন্দের তালিকায় নাম লেখা আছে বৃষ্টির। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি পড়া কমে আসে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই অনেকে রাস্তায় নেমে পড়ল। সিএনজি ডেকে নিল প্রহন। চৈতিকে ভেতরে বসিয়ে দিয়ে সে নিজেও চৈতির পাশে গিয়ে বসল। আপনি কতদিন থাকবেন? আম্মু যতদিন হসপিটাল থেকে বাড়িতে না আসে ততদিন। তার মানে আপনি আরো মিথ্যে বলবেন? কিছুই করার নেই। অদ্ভুত তো, মিথ্যে বলা মহাপাপ, আপনি জানেন না? জানি। তাহলে এত প্রশ্ন করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? সব কিছু তোমার বুঝতে হবে না। বললাম না কথা, করলাম না প্রশ্ন, কি হবে? কিচ্ছু না। আমার সাথে কথা বলতে আসুক, শুধু একদম কথা বলবো না। দূর, শুধু শুধু বকলাম মেয়েটাকে। ভেজা চুলে তোয়ালে দিয়ে মুছতে ব্যস্ত চৈতি। স্কুল থেকে বাড়ি ফিরে টাটকা একটা গোসল না করলে শরীরটা কেমন ম্যাজম্যাজ করে চৈতির। মেঘের বর্ষণের পর অন্তরিক্ষ পরিষ্কার। শহর জুড়ে আবারও আদিত্যর প্রখর তেজ পড়েছে। কমলা রঙের এক চিলতে রোদ এসে লুটুপুটি খাচ্ছে ব্যালকনির দেয়ালে। প্রহন ব্যালকনিতে এসে অবাক হলো। বাহ, পিচি দেখছি গাছপ্রেমী। যাক, আমার বউটাও আমার মতো গাছ ফুল ভালোবাসে। জানো পিচ্ছি, আমি যখন বাড়িতে থাকতাম তখন বেলকনি, ছাদ গাছে আর ফুলে ভরপুর থাকতো। প্রহনের কথাকে পাত্তা না দিয়ে ব্যালকনি থেকে রুমে চলে আসে চৈতি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে মাথার কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এতদিন দূর থেকে অভিমান করা হয়েছে, আজ না হয় কাছে থেকে অভিমান হোক। প্রেমিক পুরুষ কী করে সেই সালাস অভিমান ভেঙে চুরমার করে দিয়ে প্রণয়ের চাদরে জড়িয়ে নেবে সেটাই দেখা হোক। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে মুচকে হাসলেন। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখতে রাখতে বললেন, কিরে, মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রাখলি কেন? মাথা ব্যথা করছে একটু, তাই আর কি। প্রহন, খেতে আয়। সেই যে আসলি, কিছুই খাসনি। প্রহন খায়নি কথাটা শোনার পর চৈত্র খাবার মুখে দিতে ইচ্ছে করল না, মন সায় দিল না। কেন দিল না তা সে জানে না। চৈতির ইগনোরে প্রহনের বুঝতে অসুবিধা হয় না যে তখনের কথায় মেয়েটার রাগ হয়েছে। সামান্য একটা কথা একেবারে কথা বলে বন্ধ করে দিল। ইস, কি ঝালমরিচ রে বাবা। ছাদের গাছগুলো প্রাণ ভরে বৃষ্টির পানি খেয়েছে। বৃষ্টিটা এক প্রকার উপকার করলো চৈতির। কষ্ট করে আজ আর পানি দিতে হবে না। মাথাটা ধরেছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে চৈতি। তার পাশেই গালে হাত দিয়ে বসে আছে প্রহন। ওই পিচ্ছি, সরি। আরে পিচ্ছি টিয়া পাখি, এমন রাগ করতে নেই। দেখো পিচ্ছি, আমি সে কত দূর থেকে কত মিথ্যে কথা বলে বাড়িতে আসলাম, আর তুমি এমন রাগ করে শুয়ে থাকলে কিন্তু হবে না। চৈতির কোনো সাড়া শব্দ নেই। প্রহন কিয়ৎক্ষণ চৈতির মুখের দিকে তাকিয়ে বর্ষা থেকে উঠে রুম থেকে চলে গেল। নিজের চেয়ে বেশি কম বয়সী মেয়েকে বিয়ে করলে এই এক সমস্যা, কিছুই বলা যাবে না, অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে। মিসেস ইয়াসমিন রুমের দরজার সামনে দাঁড়িয়ে মাকে কয়েকবার ডাক দিল প্রহন, কিন্তু মিসেস ইয়াসমিনের কোনো সাড়া পেলেন না। খুশিই হলো সে। রেদন চৌধুরী বিকেলের সময়টাতে বইয়ের ভেতরে ডুবে থাকেন, তাই আর তাকে ডাকলো না প্রহন। চটজলদি রুমে এসে বিছানার উপর থেকে চৈতিকে পাজা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে ছাদে উঠে গেল। সব কিছু এত দ্রুত ঘটল যে চৈতি কিছুই বুঝে উঠতে পারল না। চৈতিকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি। আজব মানুষ তো। কি হয়েছে? সামান্য কথায় এত রাগ করতে হয়? মুখ ফিরিয়ে নেয় চৈতি।
সে রাগ করেছে, ভীষণ রাগ। কেন এমন করে বলবে? একটাই অভিযোগ তার। আসলে প্রিয় মানুষগুলোর সামান্য কড়া কথায়ও অভিমান জমে যায় আমাদের মনে। খারাপ লাগে, কষ্ট হয়। আমার সাথে কথা বলবে না তো? ঠিক আছে, বলো না। আমি আজ রাতেই আবার ফিরে যাব, আর বছরেও আসবো না। আপনি নিজ থেকেই বকবেন। নিজ থেকে রাগ ভাঙাতে চাইবেন কেন? চৈতির কথা শুনে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কেঁপে উঠল চৈতি। আলতো করে চোখের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দিল। প্রহনের স্পর্শ পেতেই নেত্রপল্লব কুঁচকে ফেলল চৈতি। চৈতির লাজু কাননের পানে চেয়ে প্রহন জোর গলায় বলল, তোমাকে যখন ইচ্ছে বকবো, যখন ইচ্ছে রাগিয়ে দিব, যখনই মন চাইবে রাগ ভাঙাবো। ইচ্ছে হলে অনেকটা কাছে যাব, আবার ইচ্ছে হলে অনেক বেশি দূরে সরে যাব। ইচ্ছে হলে ভালোবাসবো, ইচ্ছে হলে আদর করব। মন চাইলে কষিয়ে একটা চড় দিব। যখনই মন চাইবে তখনই কপালে গাঢ় করে চুমু দিব। কারণ তুমি শুধু আমার, একান্তই আমার। বুঝছো বউ? বৃষ্টির পরের পরিবেশ স্নিগ্ধতায় ছেয়ে আছে। পশ্চিম দিগন্তে আদিত্য প্রায় ডুববে ডুববে। মেহেদিরাঙা অম্বর দেখলেই যেন নেত্র জুড়িয়ে যায়। দক্ষিণা বাতাসে কিশোরীর চুলগুলো উড়ছে। ছাদের রেলিংয়ের ওপর বসে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়েছে চৈতি। চৈতি পড়ে যেতে পারে বলে চৈতির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়েছে প্রহন। চৈতি ঊর্ধ্ব দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আপনি অনেক ভয়ঙ্কর কথা বলেন, যা শুনলে আমার বুকের বাঁ পাশে ধক করে ওঠে। আমি সার্থক। মানে? মানে বড় হো, বুঝতে পারবে। এখন নিচে চলো, সন্ধ্যা হয়ে আসছে। চৈতের কিছু বলল না, জানতেও চাইল না। কারণ সে ভালো করেই বুঝতে পেরে গেছে বকবক করে মাথা নষ্ট করলেও প্রহন কিছুই বলবে না, নিজে থেকে বুঝে নিতে বলবে। জানা আছে চৈতির। প্রহন ছাদ থেকে নামার আগে চৈতি নেমে পড়ে। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন রেদওয়ান চৌধুরী। চৈতিকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাক দিলেন। চৈতি মুচকি হেসে এগিয়ে যায় সেদিকে। রেদওয়ান চৌধুরীর পাশে বসে নিজে থেকেই বলে, আব্বু আপনাকে যে চকলেটের কথা বলেছিলাম ভুলে গেছেন তাই না? সরি মা, আমি ভুলে গিয়েছি, বয়স বেড়েছে তো, বড় মনের খেয়াল ছিল না। কিচ্ছু হবে না, আপনার ছেলে আছে না, উনি না হয় নিয়ে আসবেন। কি আনবো আমি? কিছু আনতে পারবো না। প্রহনের কথা শুনে মন খারাপ হয়ে গেল চৈতির। বর্ষা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন তখন বিকেলের নাস্তা বানাচ্ছিলেন। চৈতির গোমড়া মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? মলিন মুখে দাঁড়িয়ে আছিস কেন? না, কিছু হয়নি। প্রহন কিছু বলেছে? না, কি বলবে, বাদ দাও তো। ও, বুঝতে পেরেছি। মা বাবার কথা মনে পড়েছে নিশ্চয়। এক কাপ চা দিয়ে যাও আমাকে। যাওয়ার চাটা একটু দিয়ে আয়। চৈতি মিসেস ইয়াসমিনের মুখের দিকে তাকিয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিল। যাওয়ার জন্য পা বাড়াতে মিসেস ইয়াসমিন পেছন থেকে ডেকে বললেন, চৈতি শোন, প্রহর শুধু তোর জন্য আমাকে নিয়ে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে বাড়িতে এসেছে। জানি তো আমি, বলেছেন আমাকে, কিন্তু শুধু যে আমার জন্য আসছে তা জানতাম না। ওর একটু সময় দিস মা, ওর কাছাকাছি থাকিস। আমি প্রস্তুত না, ভালো মা। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন ভুরু যুগল কুঁচকে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। মিসেস ইয়াসমিনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেলল চৈতি। মিসেস ইয়াসমিন ফিক করে হেসে উঠলেন। হাসি যেন থামছেই না তার। চৈতি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রইল। মিসেস ইয়াসমিন কোনো রকম হাসি থামিয়ে বললেন, মেয়ে আমার অনেক কিছুই বুঝে, কিন্তু মা আমি তো অন্য কিছুকে উদ্দেশ্য করে বলি নাই। আমি শুধু বলেছি প্রহনের পাশে থাকতে, ওর প্রতি একটু খেয়াল রাখতে, ওর কাছাকাছি থেকে ওর ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে। মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়ল চৈতি। এক নিমিষের জন্য মনে হলো ফ্লোর ফাঁক হয়ে যাক, সে ভিতরে ঢুকে যেত। মনে মনে নিজেকে নিজেই ইচ্ছা মতন বকল। ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে। মিসেস ইয়াসমিন হাসতে হাসতে বললেন, যা যা জলদি যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চৈতি দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিসেস ইয়াসমিনের সামনে পড়লে লজ্জায় তাকাতে পারবে না। বসার ঘরে এসে দেখে কেউ নেই। রেদওয়ান চৌধুরীও নেই, প্রহনও নেই। চৈতি ভাবল প্রহন হয়তো রুমে আছে, তাই সে রুমে চলে গেল। রুমে এসে সে সত্যি প্রহনকে দেখল।
প্রহনকে দেখলেই লজ্জা লজ্জা লাগছে কেন জানি, হয়তো তখনকার ঘটনায়। প্রহন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে। চৈতি প্রহনের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। তোমার মুখ এত লাল কেন পিচ্ছি বউ? শুনুন, আপনি এসব নামে ডাকবেন না। চৈতির কথা শুনে ভুরু কুঁচকে গেল প্রহনের। চায়ের কাপটা ড্রেসিং টেবিলের ওপর রেখে চৈতির দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো প্রহন। অভাবিত রূপে প্রহনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে চমকে উঠল চৈতি। প্রহন এগিয়ে গেলে সে পিছিয়ে যায়। যেতে যেতে একটা সময় দেয়ালে পিঠ ঠেকে যায় চৈতির। দেখুন, আপনি এইভাবে এগোবেন না। হৃদয়ের স্পন্দনের গতি বেড়ে মরে যাব আমি। কথা আটকে আটকে বলল চৈতি। প্রহন তার পাশের দেয়ালে হাত রাখতেই কেঁপে উঠে চোখ মুখ খেসে ফেলল চৈতি। চৈতির মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে প্রহন। মুখের সামনে আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল আলতো করে। প্রহনের আলতো স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় চৈতির। কান গরম হয়ে গেল। লজ্জার লালাভ আভায় আচ্ছাদিত হলো নবীনা কিশোরীর আননখানি। চৈতির লজ্জায় নুয়ে পড়া মুখশ্রীর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে প্রহনের। চৈতিকে আরও এক ধাপ লজ্জায় ফেলতে চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে বলল, আমার শয়তান মনে শয়তানি ইচ্ছে উদয় হয়েছে। দেখুন, আমি এবার দম বন্ধ হয়ে মরেই যাব নিশ্চিত। শোনো, আমি তোমাকে পিচ্ছি বউ বলেই ডাকবো। যখন যা বলে ডাকতে মন চাইবে তখন তা বলেই ডাকবো। এতে তোমার ভালো লাগলো কিংবা না লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো? না বুঝলে নিজেই বুঝে নাও। কি এক মহা জ্বালা! উনি কি বোঝেন না আমার লজ্জা লাগে? আমি বুঝলাম না, লজ্জাবতী গাছের পাতা ছুলে ওরা লজ্জায় নুয়ে পড়ে, কিন্তু তোমাকে তো ছোঁয়া দূরের কথা, সামান্য বউ বলে ডাকলে এত লজ্জা। চায়ের কাপে চুমুক দিতেই বিরক্ত হলো প্রহন। চা ঠান্ডা হয়ে শরবত। খান, চা শরবত খান, আমি আর গরম করে দিতে পারবো না। কথাটা বলেই চৈতি রুম থেকে বেরিয়ে যেতে নিলে প্রহন চৈতির ওড়নার কোনো ধার টান দেয়। চৈতি থেমে যায়। প্রহন চৈতির দিকে এগিয়ে এসে চৈতির দিকে তাকিয়ে বলল, কোনো লোন তো আমায় দাওনি, তারপরও তোমার প্রতি আমার এত ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে কেন? প্রকৃতি তখন ধীরে ধীরে নিশীথিনীর গাঢ় অমায় আচ্ছাদিত হয়ে উঠছে। অন্তরিক্ষে অর্ধচন্দ্রটা একপাশে হেলে পড়েছে। শুকতারাটা মিটিমিটি জ্বলছে। নগরীর বড় বড় অট্টালিকার কোথাও আধার দূর করতে জ্বলে উঠছে আলো, আবার কোথাও অন্ধকারে রাজত্ব করছে। বিরতিহীন গাড়ির শাঁসা শব্দ জানান দিচ্ছে নগরীর ব্যস্ততা কমেনি, বরং বেড়ে চলেছে। চায়ের কাপে আয়েশ করে চুমুক দিচ্ছে কেউ, যদিও এটাকে শান্তির চা বলা যায় না, ঠান্ডা শরবত বললেই চলে। না চাইতেও বেশ আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ঠোঁটের কোণে দুষ্ট হাসির আভাস। দৃষ্টি তার সামনের মেয়েটার দিকে আবদ্ধ। ডান হাত দিয়ে বাঁ হাতের আঙুল মোচড়াচ্ছে চৈতি। ফ্যাল করে তাকিয়েছে প্রহনের দিকে। চাটা গরম করে দিব না বলেছি, বলেই ঠান্ডা চা চাচ্ছেন? কি অদ্ভুত তো। ঠান্ডা চা খাওয়ালে না আমায়, এসো তুলবো দেখো। আমি তো বলিনি চা গরম করে এনে দিব না, শুধু শুধু ভয় দেখাচ্ছেন কেন? বলনি তাই না? বলিনি তো। প্রহনের অধর জুড়ে শয়তানি হাসি। চৈতিকে ধরতে যাবে এমন সময় বসার ঘর থেকে মিসেস ইয়াসমিনের ডাক ভেসে এলো। চৈতি, একটু এদিকে আয় তো। ডাক শুনে চৈতিকে আর প্রহন পায় কোথায়। সে প্রহনকে পাশ কাটিয়ে ছুটে চলে যেতে নিলে পেছন থেকে প্রহনের বলা কথা স্পষ্ট শুনতে পায়। চঞ্চলা হরিণী শোনো, হরিণীর ন্যায় তো লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেলে, তোমায় শুধু হাতের নাগালে পাই, মিথ্যে বলার মজা বুঝাবো। চৈতির হাতে চায়ের কাপটা দেখে মিসেস ইয়াসমিন ভুরুকুসকে জিজ্ঞেস করলেন, সেই কখন চা দিয়েছিলাম, সেই কাপ এখন আনলি? তোমার ছেলে যদি ঢং করে ঘন্টা লাগিয়ে ঠান্ডা চা খায় তাহলে আমার কি দোষ? সে কি, কখন ঠান্ডা চা কেন খেলো? ও তো ঠান্ডা চা মুখে তুলেও দেখে না। চৈতি মিটিমিটি হাসল। প্রেম সাগরে ডুবে মরলে ঠান্ডা চা মুখে তুলে কেন গিলেও খাওয়া যায় তা কি আর মিসেস ইয়াসমিন জানে? চায়ের কাপটা ধুয়ে রেখে সে মিসেস ইয়াসমিনের পাশে বসল চৈতি। চৈতিকে নিজের পাশে এসে বসতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, তোকে একটা দরকারে ডেকেছিলাম। বলে ফেলো। মিসেস ইয়াসমিন কিছু একটা বলতে যাবেন, তখন প্রহন ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। কালো রঙের শার্টের বুকের উপরের বোতাম খোলা, শার্টের হাতা কোণই পর্যন্ত গোটানো। কালো রঙের শার্ট পরিহিত মানবের দিকে নেত্র পড়লেই দাঁত মুখ খিচে ফেলল কিশোরী। ভুরুযুগল আপনা আপনি কুঁচকে গেল। আনন্দ জুড়ে রাগান্বিতর আভা ফুটে উঠেছে।
উন্মুক্ত বক্ষ দেখেই রাগ হচ্ছে চৈতির। প্রহন মুচকে হেসে বলল, আম্মু, আমি বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হলেও হতে পারে। বান্ধবীদের সাথে আড্ডা দেবো একটু। তোর আবার বান্ধবী কোথা থেকে আসলো? মেয়েদের থেকেই তো দূরে দূরে থাকতি। এখন অনেক মেয়ে ফ্রেন্ড আছে, সোনিয়া, সিফা, সিমরান, অনেকজন। আপনার সব মেয়ে ফ্রেন্ডের নাম বুঝি স দিয়ে রাখা? তা কে রেখেছে নামগুলো, আপনি নিজেই? যত ছোট মেয়ে মনে করেছি তত ছোট কিন্তু না। মিসেস ইয়াসমিন মুসকে মুসকে হাসছেন। প্রহন চোখ বড় বড় করে চৈতির দিকে তাকিয়েছে। চৈতির কঠোর দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে প্রহনের দিকে। চৈতি প্রহনের দিক থেকে চোখ সরিয়ে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল, ভালো মা, তোমার কথা আমি পরে শুনবো। মিসেস ইয়াসমিনকে কথাটা বলতে দেরি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেরি হলো না চৈতির। মিসেস ইয়াসমিন মুচকে হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, পিচ্চি বউ খেপেছে, সামলাও গিয়ে। প্রহন এক পলক মায়ের মুখের দিকে তাকিয়ে সেও রুমে চলে গেল। মিসেস ইয়াসমিন রিমোট দিয়ে টিভি অফ করে হাসতে হাসতে রুমে চলে গেল। রুমে এসে চৈতিকে দেখল না প্রহন। বার কয়েক ডাক দিল, সাড়া পেল না। ব্যালকনিতে কারো ছায়া স্পষ্ট দেখতে পেয়ে প্রহন বুঝল চৈতি ব্যালকনিতে আছে। মৃদু বাতাসে উঠছে চৈতির খোলা এলো কেশ। বুকে দুই হাত গুজে ভাবলেশীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছে চৈতি। প্রহন এগিয়ে গিয়ে দাঁড়ালো তার পাশে। চৈতিকে চেতিয়ে দেওয়ার জন্য বলল, ইমরান নাকি আমায় খুব ভালোবাসে, বুঝছো চৈতি? প্রহনের কথা শুনে কোন এক অজানা বিষাদে ভরে গেল চিত্ত। বুকের বাঁ পাশে খারাপ লাগলো চৈতির। এই অনুভূতির সাথে পরিচিত নয় সে, তাই হয়তো প্রহনের বলা কথাটা গাঢ় করে দাগ কাটল কিশোরীর অবচেতন চিত্তে। প্রহন আবারও বলল, সিমরান কিন্তু অনেক সুন্দর একটা। কথাটা শেষ করতে পারল না প্রহন, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম চৈতি তাকে নিজে থেকে জড়িয়ে ধরল। স্তব্ধ হয়ে চৈতির দিকে তাকালো প্রহন। মেয়েটা কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে না নীরবে কাঁদছে। পিঠের অংশের শার্ট খামছে ধরেছে। অভাবনীয় কার্য দেখে কেমন রিয়াকশন করা উচিত বুঝতে পারছে না প্রহন। চৈতির চোখের পানিতে বুকের কাছের শার্টের কিছু অংশ ভিজে শেষ। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,